আজকে আমাদের আলোচনার বিষয় মুঘল সাম্রাজ্য। ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ বিষয়, গুরুত্বপূর্ণ একটি সাম্রাজ্য, যারা ভারতীয় উপমহাদেশে বৃহত্তর একটি দেখছো যেরকম করে এই উপমহাদেশে পুরোটাতেই সাম্রাজ্য বিস্তার করেছে কোনো না কোনো সম্রাট। এক কথায় এই ভারতীয় উপমহাদেশে একটা বৃহত্তর সাম্রাজ্য স্থাপন করেছিল। পশ্চিমে সিন্ধু উপত্যকা থেকে শুরু করে উত্তর পশ্চিমে আফগানিস্তান, কাশ্মীর হয়ে পূর্বে বাংলা, আসাম এবং ডেকান মালভূমি পর্যন্ত উপমহাদেশটিতে প্রায় 2 শতাব্দী ধরে মুঘলেরা শাসন করে গেছে তাদের। এই মুঘলেরা সাধারণত তুর্কি, তুর্কিস্তান, উজবেকিস্তান থেকে আসা। তো এরা মূলত পারস্য এবং মধ্য এশিয়ার যেসব ভাষা এবং আহ, শিল্প সংস্কৃতিগুলো ছিল সেগুলো দ্বারা প্রভাবিত হয়েছিল, আর সেগুলোকে কেন্দ্র করেই তাদের সাম্রাজ্য বিস্তারের ব্যবস্থা করেছে। ওকে, তো আমরা মোটামুটি ডিটেলসে না পড়ে যেসব বিষয়গুলোকে কেন্দ্র করে পরীক্ষা আসার একটা সম্ভাবনা রয়েছে সেই সব বিষয়গুলোকে কেন্দ্র করে আমরা এগিয়ে যাব। তোমরা পিডিএফটা হয়তো পেয়ে গেছো। এই মধ্যযুগের ভারতে মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠা পায় বাবরের হাত ধরে। তার ফুল ফর্ম বা পুরো নাম হচ্ছে জহিরুদ্দিন মোহাম্মদ বাবর। 1526 খ্রিস্টাব্দে তিনি ইব্রাহিম লোদিকে, আমরা শুনেছ হয়তো, ইব্রাহিম লোদিকে পানিপথের প্রথম যুদ্ধে তাকে পরাজিত করেন। পরাজিত করে দিল্লির সিংহাসন দখল করে নেন। তো জহিরুদ্দিন মোহাম্মদ বাবর তিনি মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠা হিসেবে পরিচিত। তো তিনি এসেছেন 1483 সালে মধ্য এশিয়ার উজবেকিস্তান, আমার উচ্চারণ করতেও একটু অসুবিধা হচ্ছে, উজবেকিস্তান, ইয়েস, পাকিস্তান আফগানিস্তানের ওইদিকে একটি স্থানের নাম উজবেকিস্তান। এই উজবেকিস্তানের ফরগানা রাজ্যে জন্মগ্রহণ করেছিলেন। তার পিতা হলো অমর শেখ মির্জা, এবং ওমর শেখ মির্জা ছিল ফরগানা রাজ্যের অধিপতি, অর্থাৎ উজবেকিস্তানের দিকে একটি ফরগানা রাজ্য ছিল, তার অধিপতি ছিল। তো পিতার মৃত্যুর পর 11 বছর বয়সে তিনি ফরগানা রাজ্যের সিংহাসন গ্রহণ করেছে। যেহেতু তার পিতা ফরগানা রাজ্যে সেখানে রাজা ছিল, সে মারা যাওয়ার ফলে 11 বছর বা পরেই তিনি সিংহাসন দখল করেছিলেন। তো তিনি একটু নির্ভীক ছিলেন, সাহসী ছিলেন। তার সাহসিকতার জন্য সবার কাছে পরিচিতি লাভ করেছিলেন। তিনি পিতার দিক থেকে তৈমুর লং এর বংশধর ছিলেন এবং মাতার দিক থেকে তিনি চেঙ্গিস খাঁর বংশধর ছিলেন। এটা বেশ গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এগুলো প্রশ্ন ডাইরেক্ট হলে যে পিতার দিক থেকে তিনি কোন বংশের উত্তরাধিকার ছিলেন, তৈমুর বংশের উত্তরাধিকার, এবং মাতার দিক থেকে চেঙ্গিস খাঁর বংশের অধিকার ছিলেন। তো তারাই ছিল চাকতাই তুর্কি জাতি। চাকতাই তুর্কি জাতি বলতে এখানে একটা তুর্কি ভাষার নাম বলা হচ্ছে। সেই ভাষা, সেখানকার ভাষা হলো চাকতাই, তুর্কিরা ব্যবহার করে থাকে। এরা যারা চাকতাই ভাষা ব্যবহার করে থাকে তারাই সাধারণত মুঘল নামে পরিচিত। তাহলে আমরা তাকে পেলাম ফরগানার রাজ্যের শাসনকর্তা হিসাবে। সেই উজবেকিস্তান আফগানিস্তানের দিকে থাকা একটি, এখন আফগানিস্তানে রয়েছে এটি। তো তার পিতার মৃত্যুর পরেই তিনি এখানে এই ফরগানার অধিপতি হন এবং সাহসিকতার দিক থেকে তিনি বেরিয়ে পড়েন। তো বাবরকে তার সততার জন্য কালান্ডারও বলা হতো। এটা খুবই ইম্পর্টেন্ট রয়েছে, বাবরকে তার সততার জন্য কালান্ডার বলা হয়। তো তাকে ভারত আক্রমণের জন্য আহ্বান করেছিল দৌলত খাঁ লোদি, তখন পাঞ্জাবের সুবাদার ছিল। এই দৌলত খাঁ লোদি ইব্রাহিম লোদির কাকা ছিল। সে তাকে পরামর্শ দিয়েছে ভারত তথা উপমহাদেশকে
আহ, আক্রমণ করার জন্য। এর ফলে কি হলো, 1526 খ্রিস্টাব্দে এসে তিনি প্রথম পানিপথের যুদ্ধে ইব্রাহিম লোদিকে পরাজিত করেন এবং দিল্লির আহ, সিংহাসন দখল করে নেন। তো একটা কথা মনে রাখতে হবে, এই পানিপথের যুদ্ধে, প্রথম পানিপথের যুদ্ধে কামান, গোলা বারুদের ব্যবহার করা হয়। ওকে। তো ইব্রাহিম লোদি যেসব লক্ষাধিক সেনাবাহিনী থাকা সত্ত্বেও 12,000 সেনার কাছে তারা পরাজিত হয়ে যায়। কারণ আহ, বাবর ওই দিক থেকে আসার সময় অনেক পরিমাণে গোলা বারুদ, কামানের ব্যবহার করেছিল, তাতে সেই লক্ষাধিক সেনাবাহিনীও তাদের কাছে সেভাবে মানে পেরে উঠতে পারেনি। এর ফলে এই হাজার সেনাবাহিনী রুমি এবং তুঘলক নামক পদ্ধতি ব্যবহার করে যুদ্ধে জয়লাভ করে। এই পদ্ধতিগুলো সাধারণত তোমার একটি উন্নত পদ্ধতি ছিল যুদ্ধে। তো তার এই যুদ্ধে নেতৃত্ব দিয়েছিল উস্তাদ আলী এবং মুস্তাফা নামে এক মুস্তাফা নামে সেনাপতি। তারপর 1527 খ্রিস্টাব্দে ঘানুয়ার, এটা হবে খানুয়ার যুদ্ধ। খানুয়ার যুদ্ধে সংগ্রাম সিংহকে পরাজিত করে রাজপুত দখল করে নেয়। যারা সাহসী, সবচেয়ে বেশি যোদ্ধা ছিল তাদেরকেও তারা সে পরাজিত করে এবং বাবর তার সাম্রাজ্যকে শক্তিশালী, সবচেয়ে প্রতিদ্বন্দ্বী ছিল রাজপুতরাই এই ভারতবর্ষে, তো তাদেরকেও পরাজিত করে তিনি একটি শক্তিশালী সাম্রাজ্য প্রতিষ্ঠা করলেন। তো এই যুদ্ধের পর তিনি গাজী উপাধি ধারণ করেছিলেন। এই যুদ্ধ বলতে এখানে খানুয়ার যুদ্ধের কথা বলা হচ্ছে। 1528 খ্রিস্টাব্দে চান্দেরির যুদ্ধে রাজপুত রাজা মেদিনী রায়কে পরাজিত করে চান্দেরির দুর্গ দখল করে নেয় এবং 1529 খ্রিস্টাব্দে ঘরঘরার যুদ্ধে আফগান রাজা মামুদ লোদিকে, অর্থাৎ ইব্রাহিম লোদির ভাইকে পরাজিত করে। এখানে প্রিন্টিং মিস্টেক হয়েছে, লয় ওকার হবে। বাবর ছিলেন মধ্য এশিয়া ও ভারত, তৈমুর ও আকবরের যোগসূত্র। বলেছিলাম যে তৈমুর লঙ্গের দিক থেকে তিনি উত্তরাধিকার ছিলেন, মধ্য এশিয়া থেকে এসেছেন। তো 30 ডিসেম্বর 1530 খ্রিস্টাব্দে আগ্রার আরামবাগে তার মৃত্যু হয় এবং তার দেহ নিয়ে যাওয়া হয় আরামবাগ থেকে কাবুলে, সেখানে তাকে সমাধি দেওয়া হয়। বাবর তুর্কি ভাষায় তার আত্মজীবনী তুহুক-ই-বাবরি লিখেছেন। এটা তুর্কি ভাষায় লিখেছেন, তুহুক-ই-বাবরি লিখেছিলেন। এটি ক্লাসিক সাহিত্য, ক্লাসিক সাহিত্য বলতে বলা হচ্ছে ধ্রুপদী সাহিত্যে। বাবরকে বলা হতো রাতের কবি, অর্থাৎ তিনি অনেক কাব্য কবিতাও লিখেছিলেন। গুরুত্বপূর্ণ বিষয়গুলো সবচেয়ে বেশি এইখান থেকেই অবজেক্টিভ ধরনের প্রশ্ন এসে থাকে, যে তিনি নিজেকে বাদশাহ ঘোষণা করেছিলেন এবং ভারতে মুঘল সাম্রাজ্যের সূচনা বাবরের হাত ধরেই হয়েছে। বাবরের জীবনীর নাম বাবরনামা বা তুজুক-ই-বাবরি এবং পানিপথের প্রথম যুদ্ধে 1526 সালে ইব্রাহিম লোদিকে পরাজিত করে মুঘল শাসন প্রতিষ্ঠা করেন। এই যে মুঘল সাম্রাজ্যের বাবরকে কেন্দ্র করে প্রতিষ্ঠা হলো, প্রায় 2 শতাব্দী ধরে তোমার সেই সাম্রাজ্য প্রতিষ্ঠিত হলো। তো তাদের প্রত্যেকের নামগুলো মনে রাখার জন্য যে একটা প্রচলিত রয়েছে এখানে, যতজন নাম, যতজন শাসক রয়েছে, তোমার একটা শ্লোক বা স্তবক প্রচলিত রয়েছে। বাবার বাবার হলো আবার জ্বর, বাবার হলো আবার জ্বর, সারিল ঔষধে। আশা করি প্রত্যেকের জানা আছে। বেশ, তাহলে প্রত্যেকটা শব্দের শুরুর মানে তোমার বর্ণকে কেন্দ্র করে মুঘল সাম্রাজ্যের শাসকদের নামকরণ করা হয়েছে, অর্থাৎ এগুলোকে অ্যাক্রোনিম বলা হয়ে থাকে সাধারণত। বলো। হ্যাঁ, আচ্ছা। বাবার বলতে এখানে বাবরের কথা বলা হচ্ছে। হুমায়ুন, হুমা হুমায়ুন, আবার আতে আকবর,
জতে জাহাঙ্গীর, সাতে শাহজাহান এবং ওতে ঔরঙ্গজেব। ওকে, তো মনে করা হয় ঔরঙ্গজেবের পর থেকেই এই বৃহত্তর মুঘল সাম্রাজ্যের পতন শুরু হয়ে গেছে। তো মূল বা শ্রেষ্ঠ বা শক্তিশালী যে যারা শাসক রয়েছে এই শ্লোকটাতেই পাওয়া যাবে। বাবার হলো আবার জ্বর, সারিল ঔষধে। খুবই পপুলার একটি শ্লোক হয়ে গেছে কম্পিটিটিভ এক্সামে পরীক্ষাগুলো দেওয়ার জন্য, এই মুঘল সাম্রাজ্যের শাসকদের নাম মনে রাখার জন্য। ওকে, চলো আমরা যতটুকু আলোচনা করেছি এখানে বাবরকে কেন্দ্র করে, তো প্রথম প্রশ্নটা রয়েছে পানিপথের প্রথম যুদ্ধটি ইব্রাহিম লোদির প্রতিপক্ষ কে ছিল? বোঝাই যাচ্ছে যে প্রতিপক্ষ বাবর ছিল, এবং বাবর সেই 1526 খ্রিস্টাব্দের পানিপথের প্রথম যুদ্ধে ইব্রাহিম লোদিকে পরাজিত করে মুঘল সাম্রাজ্যকে প্রতিষ্ঠা করেছেন। পাঞ্জাবের যে সুবেদার ছিল তা বাবরকে পরামর্শ দিয়েছিল আক্রমণ করার জন্য। সে যেহেতু সাহসী এবং উচ্চাকাঙ্ক্ষী ছিল সাম্রাজ্য প্রতিষ্ঠার কারণে। তো পানিপথের 3টা যুদ্ধ হয়েছে। প্রথম যুদ্ধ হয়েছে 1526 খ্রিস্টাব্দে বাবর এবং ইব্রাহিম লোদির সঙ্গে, বাবর জয়ী হয়েছে। এবং পানিপথের দ্বিতীয় যুদ্ধ সংঘটিত হয়েছে 1556 খ্রিস্টাব্দে হিমু এবং আকবরের সঙ্গে সংগঠিত হয়েছে, এখানে আকবর জয়ী হয়েছে। পানিপথের তৃতীয় যুদ্ধ সংগঠিত হয়েছে 1761 খ্রিস্টাব্দে আবদালি বনাম মারাঠার সঙ্গে, তো এখানে আবদালি জয়ী হয়েছে। দ্বিতীয় প্রশ্ন, নিম্নলিখিত কোন মুঘল সম্রাটের দ্বারা আরামবাগ নির্মিত হয়েছে? আরামবাগ নির্মিত হয়েছে বাবরকে কেন্দ্র করে। আরামবাগ মূলত 1528 সালে মুঘল সম্রাট দ্বারা নির্মিত হয়েছে। এটা ভারতের প্রাচীনতম মুঘল উদ্যান। আরামবাগ হলো একটি উদ্যান, তাজমহলের উত্তর পূর্ব আগ্রাতে অবস্থিত। তো কাবুলের হস্তক্ষেপে আগে বাবরকে সেখানে অস্থায়ীভাবে সমাধিস্থ করা হয়েছে, কারণ তার মৃত্যুর পর তাকে কাবুলে নিয়ে যাওয়া হয়েছিল। সেখান থেকে কাবুলে অস্থায়ীভাবে সমাধিস্থ করা হয়েছে এবং আরামবাগে তাকে সমাধি দেওয়া হয়েছে। বাগানটি একটি পার্সিয়ান উদ্যান, যেখানে বাগানটি জান্নাতের ইসলামী আদর্শকে উপস্থাপন করার জন্য পথ এবং খাল দ্বারা বিভক্ত। প্রচুর উদ্যান যার মধ্যে দিয়ে নদী প্রবাহিত হয়েছে। এই যে এইভাবে আমি লাইনগুলো সাজিয়ে দিয়েছি এই কারণে, যাতে সিটেটের যে কোশ্চেনটাকে স্টেটমেন্ট অনুসারে এসেছে আমি দেখালাম একটু আগে, সেই ধরনের প্রশ্ন আসলেও তোমরা যাতে সহজে দিতে পারো। ওকে, তো দুটি দেখার মণ্ডপ আছে সেখানে যমুনা নদীর মুখোমুখি, অর্থাৎ যমুনা নদীর মুখোমুখি দুটো মণ্ডপ সেখানে তৈরি করেছেন এবং একটি ভূগর্ভস্থ তাহাখানা অন্তর্ভুক্ত রয়েছে। গ্রীষ্মকালে দর্শনার্থীদের ত্রাণ সরবরাহ করার জন্য সেগুলো ব্যবহার করা হতো ত্রাণখানাতে। তো বাগানে রয়েছে অসংখ্য ওয়াটার কোর্স বা ঝর্ণা এই আরামবাগ তোমার বাগানটিতে। বাবর ছিলেন ভারতীয় উপমহাদেশের সেই মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা, তার দ্বারাই এই আরামবাগ প্রতিষ্ঠিত হয়েছে এবং মুঘল রাজবংশের তিনি ছিলেন এই ভারতীয় উপমহাদেশের প্রথম রাজা। তো আগ্রায় বাবর 1530 সালে মারা যান এবং হুমায়ুনের স্থলাভিষিক্ত হন। 30 সালে তিনি মারা যাওয়ার পরে হুমায়ুন সেই মুঘল সাম্রাজ্যের হাল ধরেন উত্তরসূরি হিসেবে। তো পরের প্রশ্ন, মুঘল দরবারে ধারা বিবরণী কোন ভাষায় লেখা হয়? আমরা দেখেছি তারা ছিল, মুঘলরা ছিল পার্সিয়ান। এই মধ্য এশিয়া থেকে তারা সেদিক থেকে এসেছিল। মধ্য এশিয়া থেকে আসার পরে তারা সাধারণত মধ্য এশিয়ার সেই পারস্য ভাষা শিল্প সংস্কৃতির দ্বারা প্রভাবিত হয়েছিল। এই কারণে তারা ফরাসি ভাষাকেই বেশি গুরুত্ব দিয়েছিল। বাংলাতেও একসময় মুঘলকে কেন্দ্র করে ফরাসি ভাষার একটা চর্চা এসেছিল। তো যাই হোক, ফরাসি ভাষা তারা ধারা বিবরণী রচনা, অর্থাৎ যতগুলো মানে শিল্প সংস্কৃতি সাহিত্যের চর্চা হয়েছিল বেশিরভাগটাই, সবটা বলা যাবে না, বেশিরভাগটাই ফরাসি ভাষায় চর্চা হয়েছিল। তো ফরাসি ভাষায় মুঘল দরবারে ধারা বিবরণী লিখিত হয়েছিল, এটা সরকারি ভাষা হিসেবে তারা গ্রহণ করেছিল।
তো আকবরনামার মতো মুঘল ইতিহাস ফরাসি ভাষায় লেখা হয়েছিল। উর্দু, হিন্দি থেকে ফার্সির সংমিশ্রণ থেকে এসেছিল। হ্যাঁ, উর্দু হিন্দির সাথে ফরাসির সংমিশ্রণ, কতগুলো সেখানে ভাষাগত বা শব্দের প্রভাব দেখা দিয়েছিল। তো মুঘল সম্রাটদের দ্বারা নির্দেশিত ধারা বিবরণীর সাম্রাজ্য এবং এর দরবার অধ্যয়নের জন্য একটা গুরুত্বপূর্ণ উৎস। অর্থাৎ মুঘল সম্রাটদের দ্বারা যে ধারা বিবরণীগুলো লেখা হতো, যেসব রেকর্ড তৈরি করা হতো, সেগুলো থেকেও কিন্তু ইতিহাসের অনেক তথ্য পাওয়া গেছে। তো মুঘল ইতিহাসের লেখকরা বেশিরভাগই সভাসদ ছিল। অর্থাৎ আমরা যখন প্রাচীন যুগে বলে থাকি সভা কবি হিসেবে নিযুক্ত করা হতো, সেই রকম সভাসদরাই লেখক হিসাবে সেখানে যুক্ত ছিল। তো মুঘলরা চুগতাই বা চাগতাই, হ্যাঁ, এই ধরনের যে শব্দ ব্যবহার করা হয়ে থাকে, সে তুর্কি ভাষায় বা তুর্কি ভাষা বেশি প্রভাবিত হয়েছিল। তো তুর্কি তাদের যে মাতৃভাষা, তাই প্রথম শাসক বাবর এই ভাষায় কবিতা এবং তার স্মৃতিকথা রচনা করেছিলেন। অর্থাৎ বাবরকে এই যে কারণে কবি বলা হতো, তো তার মাতৃভাষা তুর্কি হওয়ার কারণে ওই চাকতাই তুর্কি যেগুলো, সেই ভাষাতেই তিনি কবিতা লিখেছিলেন। 1528 খ্রিস্টাব্দে চান্দেরিতে কে রাজপুতদের পরাজিত করেন। এই যে রাজপুতদের পরাজিত করে বাবর মুঘল সাম্রাজ্যকে শক্তিশালী করেছিলেন এই ভারতীয় উপমহাদেশে। 1528 খ্রিস্টাব্দে বাবর চান্দেরি যুদ্ধে রাজপুতদের পরাজিত করেছিলেন। চান্দেরি যুদ্ধে রানা সঙ্গের অন্যতম প্রধান সহযোগী মেদিনী রায়কে সেখানে পরাজিত করে বাবর জয়ী হয়েছিলেন এবং সারা ভারতবর্ষে তিনি একটি শক্তিশালী সাম্রাজ্য প্রতিষ্ঠা করতে সমর্থ হয়েছিলেন। এরপর বাবরের মৃত্যুর পর হুমায়ুন তিনি স্থলাভিষিক্ত হয়েছিলেন। তিনি কাবুলে 1508 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন এবং তার পিতা বাবর, মাতা ছিলেন মহিম বেগম। তো হুমায়ুন কোনো খারাপ গোলাপ পছন্দ করতেন না, এটা তার চরিত্রের অন্যতম বৈশিষ্ট্য। হ্যাঁ, হুমায়ুন কখনো খারাপ গোলাপ পছন্দ করতেন না। হুমায়ুন ছিলেন বাবরের বড় ছেলে, সেই উত্তরাধিকার সূত্রে তিনি সাম্রাজ্যের অধিপতি হন এবং দিনপানাহ দিল্লিতে তার দ্বিতীয় রাজধানী স্থাপন করেন। দিল্লির দিনপানাহতে তিনি তার রাজধানীকে স্থাপন করে ফেলেছিলেন। 1532 খ্রিস্টাব্দে এসে দৌরাহর যুদ্ধে মামুদ লোদি ও তার অনুগামী আফগানিদের পরাস্ত করেন। এই সময় শেরশাহ সুরি বংশের থেকে এসে শক্তিশালী হয়ে তাকে তার সঙ্গে চৌসার চৌসারের যুদ্ধ হয়েছিল। শেরশাহ সেখানে জয়ী হয়েছে। এর ফলে তিনি প্রথম 1530 খ্রিস্টাব্দে বসার পরে 40 সাল পর্যন্ত তিনি আহ, মুঘল সাম্রাজ্যকে শাসন করলেন। 39-এর শেষের দিকে অর্থাৎ 40 সাল পর্যন্ত শের শাহের কাছে চৌসারের যুদ্ধে হেরে যান। পরাজিত হয়ে তিনি পালিয়ে যান, কোনো রকমের যে প্রাণ বাঁচান এবং 1540 খ্রিস্টাব্দে কৌনজ বিলগ্রামের যুদ্ধে হুমায়ুন শের শাহের নিকট পরাজিত হয়ে পারস্যে পালিয়ে যান এবং মুঘল সাম্রাজ্যের সুর বংশের প্রতিষ্ঠা, মুঘল সাম্রাজ্যে শের শাহকে কেন্দ্র করে সুর সাম্রাজ্য প্রতিষ্ঠা করে। 15 বছর পর 1555 খ্রিস্টাব্দে তিনি পুনরায় আবার ফিরে আসেন। পুনরায় ফিরে এসে তিনি কাবুল কান্দাহারের পাশাপাশি আবার শের শাহের বিরুদ্ধে তোমার বিদ্রোহ ঘোষণা করেন এবং আগ্রাকে দখল করে মুঘল সাম্রাজ্যের পুনঃপ্রতিষ্ঠা করেন এবং সুর সাম্রাজ্যের পতন হয়ে যায়। এইখানে বৈরাম খাঁ একজন দক্ষ বিচক্ষণ পরামর্শদাতা ছিল। সেই বৈরাম খাঁর সহযোগিতায় তিনি ভারত জয়ের স্বাদ পেয়েছিলেন। তো হুমায়ুন তাকে পরিবারের শ্রেষ্ঠ প্রদীপ বলে মনে করেছিলেন। পরিবারের শ্রেষ্ঠ প্রদীপ এখানে হলো বৈরাম খাঁ, যিনি একজন বিচক্ষণ পরামর্শদাতা ছিলেন। তার পরামর্শে পুনরায় আবার মুঘল সাম্রাজ্য ফিরে পেয়েছিলেন। তো দিল্লি দখলের 7 মাস পর 1556 খ্রিস্টাব্দে পাঠাগারের সিঁড়ি, হ্যাঁ, মানে লাইব্রেরির সিঁড়ি দিয়ে পড়ে হুমায়ুনের মৃত্যু হয়ে যায়। তো ঐতিহাসিক লেনপুল বলেছিলেন যে হুমায়ুন জীবনকে সমস্যার মধ্যে ছুড়ে দেয় এবং সে নিজেই
এটি থেকে মুক্ত করে। অর্থাৎ হুমায়ুন নিজের জীবনে নানা ধরনের সমস্যা তৈরি করে থাকে, নানা ধরনের সমস্যা তৈরি করে তিনি আবার সেই সমস্যাকে সমাধান করে ফেলেন, সমাধান সমস্যা থেকে নিজেকে আবার মুক্ত করতে ভালোবাসেন। তো এই কারণে ঐতিহাসিক লেনপুল এই কথাটি বলেছে। তো তিনি মারা গিয়েছেন পাঠাগারের সিঁড়ি থেকে পড়ে 1556 খ্রিস্টাব্দে। হুমায়ুন ইন ঈশান ই কামিল শব্দটির অর্থ হলো প্রকৃত মানুষ। ঈশান ই কামিল এই বা প্রকৃত মানুষ উপাধি ধারণ করেছিলেন। তো হুমায়ুনের বোন গুলবদন বেগম বইমাত্রেয় বোন ছিল। তো হুমায়ুন নামা লিখেছিল, তার জীবনী কেন্দ্রিক একটি গ্রন্থের নাম হুমায়ুন নামা লিখেছেন গুলবদন বেগম। এটা প্রশ্নে গুরুত্বপূর্ণ একটি আসতে পারে। তিনি চিত্রকলা পছন্দ করতেন এবং ফার্সি ভাষায় কবিতা লিখতেন। দেখুন, মাতৃভাষা চুগতাই তুর্কিতে লিখেছিল বাবর, আর হুমায়ুন কবিতা লিখতেন তোমার ফরাসি ভাষায়। প্রশ্ন রয়েছে, নিম্নলিখিত কোন মুঘল শাসকের নামে ফতেয়াবাদ একটি মসজিদ রয়েছে? অর্থাৎ কোন মুঘল শাসকের নামে ফতেয়াবাদের মসজিদটি রয়েছে? এখানে চারটি অপশনের মধ্যে উত্তর হবে হুমায়ুন। ফতেয়াবাদটা কি? যে ফতেয়াবাদ শহরে হুমায়ুন একটি ছোট মসজিদ নির্মাণ করেছিলেন, যেটি হুমায়ুন মসজিদ নামে পরিচিত। তো দ্বিতীয় মুঘল সম্রাট হুমায়ুন শেরশাহ সুরির কাছে পরাজিত হয়ে ফতেয়াবাদ শহরে বসবাস করতেন বলে এই মসজিদটি নির্মিত হয়েছে। এই ফতেয়াবাদে যে মসজিদটি নির্মাণ হয়েছে সেটা হুমায়ুন মসজিদ নামে পরিচিত। অর্থাৎ তিনি যখন শেরশাহের কাছে পরাজিত হয়েছিলেন তখন তিনি ফতেয়াবাদ শহরে ছিলেন, তখন সেই মসজিদটি নির্মাণ করেছিলেন। 1508 সালে 6 মার্চ আফগানিস্তানের কাবুল শহরে হুমায়ুন জন্মগ্রহণ করেছিলেন। তার প্রকৃত নাম নাসির উদ্দিন মোহাম্মদ। তিনি হুমায়ুন নামেই জনপ্রিয়। তার প্রকৃত নাম হলো নাসির উদ্দিন মোহাম্মদ। বেশ, বাকিগুলো পড়ছি না। পরের প্রশ্ন রয়েছে, চৌসার যুদ্ধ কবে সংগঠিত হয়? চৌসার যুদ্ধ কবে সংগঠিত হয়? চৌসার যুদ্ধ সংগঠিত হয় 1539 সালে। 1539 সালে 26শে জুন চৌসার যুদ্ধটি সংগঠিত হয়েছিল হুমায়ুন ও শেরশাহের মধ্যে। তিনি সুর বংশের প্রতিষ্ঠাতা ছিলেন। সুর বংশের শক্তিশালী হয়ে যাওয়ায় দ্বিতীয় মুঘল সম্রাট হুমায়ুনকে পরাজিত করেছিলেন। 1539 সালে চৌসার যুদ্ধে শেরশাহ হুমায়ুনকে পরাজিত করেন এবং তিনি শেরশাহ সুরির সমাধি বিহারের সাসারামে হয়েছিল। চৌসার যুদ্ধ ছিল মুঘল সম্রাট হুমায়ুন এবং আফগান শেরশাহ সুরির মধ্যে একটি উল্লেখযোগ্য সামরিক দ্বন্দ্ব, যার মধ্যে দিয়ে মুঘল সাম্রাজ্যের একটা বিপদ ডেকে এনেছিল। শেরশাহ বিজয়ী হয়েছিলেন এবং নিজে ফরিদ আল-দিন শেরশাহের মুকুট পরিয়ে দেন। তিনি নিজেকেই ফরিদ আল-দিন শেরশাহের মুকুট পরিয়ে দেন। সেই মুকুটটার নাম ছিল ফরিদ আল-দিন। তো শের খান হুমায়ুনকে চৌসা, হ্যাঁ, এবং কৌনজ এই দুইটা যুদ্ধে, চৌসারের যে এবং কৌনজের যুদ্ধে পরাজিত করেছিলেন। তাকে ইরানে পালিয়ে যেতে বাধ্য করেন। মধ্য পারস্যে তিনি পালিয়ে গিয়েছিলেন। ইরানে হুমায়ুন সাভাভিদ শাহের কাছ থেকে তিনি সাহায্য পেয়েছিলেন। ইরানের যে অধিপতি ওই সময় ছিল সাভাভিদ শাহ। এই সাভাভিদ শাহের কাছ থেকে সহযোগিতা পেয়েছিলেন এবং বৈরাম খানের সহযোগিতায় পরবর্তীকালে পুনরায় হুমায়ুন আবার মুঘল সাম্রাজ্যকে ফিরে পেয়েছিলেন। তো 1555 সালে যখন তিনি পুনরুদ্ধার করেন তখন শের মন্ডল গ্রন্থাগারে দুর্ঘটনার পর তিনি মারা যান। ওই যে পাঠাগারটার কথা বললাম যেখানে সিঁড়ি থেকে পড়ে মারা গিয়েছিলেন, তার নাম হলো শের মন্ডল। বলো। শোনা যাচ্ছে। বলো আরেকবার, কি কি যুদ্ধ বললে? হুম বিল্ল গ্রামের যুদ্ধ।
হ্যাঁ, অবশ্যই বিল্লগ্রামের যুদ্ধ ওই একই সঙ্গে হয়। দাঁড়াও তোমাদের বলে দিই। বিল্লগ্রামের যুদ্ধ তো সালটা করে দিই, 1 মিনিট। লিখে রেখেছিলাম। হুম, বিল্লগ্রামের যুদ্ধ তো না, বিল গ্রামের যুদ্ধ হবে এটা। বিল গ্রামের যুদ্ধ এটা। আর কনৌজের যুদ্ধ একই। হুমায়ুনের সঙ্গে শের শাহের সেই বিলগ্রাম জায়গাটাতে সেটা সংগঠিত হয়েছিল 1540 খ্রিস্টাব্দে। ওকে। হুমায়ুন কোথাও কোথাও হয়তো বিল্ল বফলা একটা আছে, কোনো কোনো বইয়ে হয়তো। এটা দেখে নেবে, তবে অসুবিধার কিছু নেই। আহ, আচ্ছা, এরকমটাও থাকতে পারে, বফলাও থাকতে পারে। ওকে। বা বিলগ্রামের যুদ্ধও থাকতে পারে, একই সেম হবে। চলো, হুমায়ুনের সমাধি কোথায় অবস্থিত? হুমায়ুনের সমাধি যে মারা যাওয়ার পরে দিল্লিতে সে তার সমাধিটি রয়েছে। তো কবরটি হুমায়ুনের স্ত্রী সম্রাজ্ঞী বেগা বেগম 1558 সালে স্থাপন করেছিলেন, এবং মিরাক মির্জা গিয়াস এবং সাইয়েদ মুহাম্মদ এরা ছিল স্থপতি। হ্যাঁ, তারা নকশা করেছিল তার সেই সমাধিটির জন্য। তো এটি লাল বেলে পাথর ব্যবহার করে গঠিত হয়েছে। প্রথম এই লাল বেলে পাথর ব্যবহার করে কোন স্থাপত্য বা সমাধি তৈরি করা হয়েছে। 1993 সালে সমাধিটি ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে মনোনীত করা হয়েছিল, যেহেতু ওই সময় মধ্যযুগে বেলে পাথর ব্যবহার করে একটি সমাধিস্থল তৈরি করা হয়েছিল। বেশ। তো কয়েকজন শাসকের, মুঘল শাসকের সমাধিস্থল, যেমন বাবরের সমাধিস্থল কাবুল, আফগানিস্তানে আমরা পেয়েছি সেখানে। আকবরের সমাধিস্থল সিকেন্দারা, আগ্রা সিকেন্দারায়। জাহাঙ্গীরের সমাধিস্থল পাকিস্তানের লাহোরে। শাহজাহানের সমাধিস্থল আগ্রা। ঔরঙ্গজেবের সমাধিস্থল দৌলতাবাদে। বাহাদুর শাহ জাফরের সমাধিস্থল ইয়াঙ্গুনে। ওকে। চলো, নেক্সট মুঘল শাসক হলো তোমার আকবর। তিনি শ্রেষ্ঠ শাসক হিসাবে পরিচিত। 1556 থেকে 1605 খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি শাসন করেছিলেন এই উপমহাদেশকে। সম্রাট আকবর হুমায়ুনের মৃত্যুর পর সিংহাসন দখল করেন। হুমায়ুনের পুত্র 13 বছর বয়সেই তিনি সেই সিংহাসনে বসেছিলেন। জালাল উদ্দিন মোহাম্মদ আকবর আসলে তার পুরো নাম। তার মাতা ছিল হামিদা বানু বেগম। তিনি 1542 খ্রিস্টাব্দে সিন্ধু প্রদেশের অমরকোটে জন্মগ্রহণ করেছিলেন, তবে তিনি লেখাপড়া জানতেন না। তো বৈরাম খাঁর অভিভাবকত্বেই 14 বছর বয়সে কালানাউরের দায়িত্ব নিয়েছিলেন, এবং বৈরাম খাঁর নেতৃত্বেই 1556 খ্রিস্টাব্দে দ্বিতীয় পানিপথের যুদ্ধকে আমরা পেয়েছি। সেখানে হিমু বিক্রমাদিত্যকে পরাজিত করেছিলেন। সেখানে আদিল শাহ সুরির প্রধানমন্ত্রী এবং সেনাপতিতে তিনি দিল্লি পুনরুদ্ধার করেছিলেন। হিমু ছিল দিল্লির শেষ হিন্দু রাজা। এটাও ইম্পর্টেন্ট রয়েছে, হিমু ছিল দিল্লির শেষ হিন্দু রাজা। তিনি 14তম ও শেষ রাজা ছিলেন যে বিক্রমাদিত্য উপাধি ধারণ করেছিলেন। তো 1556 থেকে 60 খ্রিস্টাব্দ পর্যন্ত আকবরের শাসন কার্য পরিচালনা করত বৈরাম খাই। অর্থাৎ আকবর শুধু নামে মাত্র শাসক ছিলেন, তার বৈরাম খাঁর অভিভাবকত্বেই তিনি আহ, শাসন করেছিলেন। তো আকবরের রাজসভা একটা আম, মানে বিক্রমাদিত্য, আকবর যে শাসনকাল, সেটা একটা বলা চলে সাহিত্য শিল্পে পরিপূর্ণ একটি আহ, শাসনকাল ছিল। সেখানে নবরত্ন, 9টা রত্নে পরিপূর্ণ থাকতো। প্রথম রত্ন হলো আবুল ফজল। তিনি আকবরনামা লেখক।
আকবরনামা গ্রন্থের লেখক এবং আইনি আকবরের প্রচারক। তিনি ছিলেন হিসাব রক্ষক। আচ্ছা, সবার কি একই রকম ব্রেক করছে? দেখো, নবরত্ন বা নয়টা রত্নের মধ্যে আবুল ফজল হলো একজন গুরুত্বপূর্ণ রত্ন। তিনি আকবরনামার লেখক এবং আইনি আকবরীর প্রচারক ছিলেন। তো তিনি আকবরের রাজসভায় হিসাব রক্ষক ছিলেন এবং তিনি মুঘল সেনাবাহিনীর সেনানায়কও ছিলেন। আরেকজন হলেন ফৈজি, তিনি ঐতিহাসিক আবুল ফজলের ভ্রাতা। তিনি আকবরের সভাকবি ছিলেন এবং নবরত্নের মধ্যে একজন। তিনি লীলাবতীকে ফার্সি ভাষায় অনুবাদ করেছিলেন। তো তানসেন তার মধ্যে একজন উল্লেখযোগ্য। তিনি হলেন রামতনু পাণ্ডে, তার প্রকৃত নাম হলো রামতনু পাণ্ডে। তিনি একজন যন্ত্রবাদক ছিলেন। তো তিনি গোয়ালিয়র, ও কার্ডটা এ কার্ডটা একটু আগে হবে। তিনি গোয়ালিয়রের হিন্দু পরিবারে জন্মগ্রহণ করেছিলেন এবং রাজা রামচন্দ্রের সভায় বাদক হিসাবেও আসায় তিনি আকবরের দৃষ্টিগোচর করেছিলেন। তাই তানসেন তখন আকবরের রাজসভায় একজন যন্ত্রবাদক হিসাবে যুক্ত হয়েছিলেন। তো তার বিখ্যাত রাগ ছিল মেঘ মলহার ও দীপক। আরেকজন রত্ন হলো রাজা বীরবল। বীরবলের নাম আমরা অনেক গল্প কথায় জেনেছি। তার আসল নাম হলো মহেশ দাস। তিনি আকবরের সাম্রাজ্যের শাসন কার্যে সঙ্গে যুক্ত ছিলেন এবং হাস্যরসিক সঙ্গীতজ্ঞ হিসেবে পরিচিতি লাভ করেছিলেন। তার ডাক নাম বীরবল, সেই নামেই তিনি বেশি পরিচিতি লাভ করেছিলেন। আকবর তাকে রাজা উপাধি দিয়েছিল। আরেকজন হলেন রাজা টোডরমল। টোডরমল ছিলেন আকবরের রাজস্ব বা অর্থমন্ত্রী। রাজস্ব সংগ্রহ করার ক্ষেত্রে তিনি ছিলেন পরামর্শদাতা। সাম্রাজ্যের উন্নয়নের জন্য সাম্রাজ্যের কয়েকটি ভাগে তিনি ভাগ করেছিলেন। তার তৈরি করা পদ্ধতির উপর ভিত্তি করেই মুঘল সম্রাটরা রাজ্য চালাতেন এবং তো শেরশাহের সঙ্গেও কাজ করেছিলেন। যখন হুমায়ুনকে পরাজিত করে শেরশাহ সুরবংশ প্রতিষ্ঠা করেছিল, তখন টোডরমল তার সঙ্গেও কাজ করেছিল। 1582 খ্রিস্টাব্দে আকবর তাকে সেরা উপাধি রাজা ও দেওয়ান-ই-অশরফ প্রদান করেছিলেন। আরেকজন হলেন রাজা মানসিংহ, যাকে আমরা পাই বাংলাতেও। বাংলার ডিহিদার মামুদ শরীফের কেন্দ্র করে এই মানসিংহই সবচেয়ে বেশি অত্যাচার এবং রাজস্ব আদায় করেছিল। যে মানসিংহ অম্বরের রাজা ছিলেন, তিনি আকবরের বশ্যতা স্বীকার করে সেনাবাহিনীতে যোগদান করেছিলেন এবং আকবরের প্রধান সেনাপতি ছিলেন রাজা মানসিংহ। পরবর্তীকালে অম্বরের রাজা বিহারী মলের কন্যাকে আকবর বিবাহ করে এবং তার পুত্র রাজা ভগবান দাসকে আকবরের সহকারী হিসেবে নিযুক্ত করেছিলেন। মানসিংহ ছিলেন আকবরের যুদ্ধ জয়ের মূল কাণ্ডারি অর্থাৎ প্রধান সেনাপতি ছিলেন। হলদিঘাটের যুদ্ধ, মেবার জয়, কাবুল অধিকার, উড়িষ্যা জয়ের প্রধান ভূমিকা পালন করেছিলেন মানসিংহ। তো পরের জন হলো আব্দুল রহিম খান-ই খান্না। আব্দুল রহিম ছিলেন একজন কবি এবং আকবরের সেনাপতির মধ্যে অন্যতম। তিনি বৈরাম খাঁর পুত্র ছিলেন, যিনি সেই অভিভাবক হিসাবে কাজ করেছিলেন। সেই বৈরাম খাঁর পুত্র হলো আব্দুল রহিম খান-ই খান্না। পরের জন হলো ফকির হাজিয়াউদ্দিন। তিনি ছিলেন আকবরের মুখ্য উপদেষ্টা এবং মোল্লাদ পিওজা, তিনি ছিলেন মুঘল সাম্রাজ্যের প্রধান উপদেষ্টা। তাই আকবরের আমলেই সবচেয়ে গুরুত্ব পেয়েছিলেন, তাকে গুরুত্ব দেওয়া হয়েছিল। এরপর 1560 থেকে 1562 খ্রিস্টাব্দের মধ্যে তার সাম্রাজ্য যুদ্ধবিদ্যায় লিপ্ত হয়েছিল। এই সময়সীমাতে সবচেয়ে বেশি একটা ভাতৃঘাতী পরিস্থিতি তৈরি হয়েছিল। এই সময় তিনি ছোট থাকায় তার ভাতৃমাতা মহামঙ্গা বা মাঙ্গামা ছায়া সঙ্গীর মতো থেকেছে এবং বৈরাম খাঁর নেতৃত্বে তারা শাসন পরিচালনা করেছে। 1561 খ্রিস্টাব্দে এসে তারা মালব আক্রমণ করে এবং 1561 থেকে 64 খ্রিস্টাব্দ পর্যন্ত যুদ্ধ চলে এই মালবকে কেন্দ্র করে। বাহাদুরকে পরাজিত করে মুঘল সাম্রাজ্যের অন্তর্ভুক্ত করে। এই সময় সেনাপতি ছিল আদম খান এবং পীর মোহাম্মদ।
1564 খ্রিস্টাব্দে এসে মধ্যপ্রদেশের গড় কাটাঙ্গ আক্রমণ করেন। এই সময় রাজা ছিলেন রানী দুর্গাবতী। তিনি চিতোরের শরণাপন্ন হয়, কিন্তু তিনি পরাজিত হয়েছিলেন তার কাছে। দেখো একবার এখানে এই ধরনের যদি তোমরা চিহ্নগুলো দেখো, তাহলে এই একারটা আগে হবে। প্রিন্টিং মিস্টেকে একটু করে নেবে। তো আকবর সম্পর্ক স্থাপনের পদ্ধতিতে রাজ্য জয় করেছিলেন বেশিরভাগ। যুদ্ধ জয়ের থেকেও তিনি সম্পর্ক স্থাপনের মধ্যে দিয়ে রাজ্য জয় করার পক্ষপাতী ছিলেন। তো 1562 খ্রিস্টাব্দে তিনি অম্বর আক্রমণ করেন এবং রাজা বিহারীমল তার বশ্যতা স্বীকার করলে তার কন্যাকে বিবাহ করেন। এই বিবাহের মধ্যে দিয়েও তিনি সাম্রাজ্য বিস্তার করেছিলেন। 1572 খ্রিস্টাব্দে গুজরাট আক্রমণ করেছিলেন এবং তৃতীয় মুজাফফর শাহকে পরাজিত করেন। বুলন্দ দরওয়াজা ও ফতেপুর সিক্রি তৈরি করেন সেখানে। আকবর তাহলে বুলন্দ দরওয়াজা এবং ফতেপুর সিক্রি তৈরি করেছিলেন। 1576 খ্রিস্টাব্দে হলদিঘাটের যুদ্ধে রাজা মানসিংহ ও আসিফ খানের নেতৃত্বে রানা প্রতাপকে পরাজিত করে এবং রাজপুত সাম্রাজ্য পুরোপুরি দখল করে নিয়েছিলেন। রাজা মানসিংহের নেতৃত্বে বাংলা, বিহার ও উড়িষ্যা দখল করে নিয়েছেন। ওই যে আমি একটু আগে যেটা গল্প কথা বলেছিলাম, রাজা মানসিংহের নেতৃত্বে ডিহিদার মাহমুদ শরীফ সবচেয়ে বেশি বাংলা বিহারে রাজস্ব আদায়ে অত্যাচার করেছিল। 1591 খ্রিস্টাব্দে মান্দ্রেশ ও 1595 খ্রিস্টাব্দে বালুচিস্তান, ফান্দাহার তার সাম্রাজ্য অন্তর্ভুক্ত করে। এই 1586 খ্রিস্টাব্দে কাশ্মীর, 1593 খ্রিস্টাব্দে সিন্ধ তিনি যুক্ত করে নেন। 1599 খ্রিস্টাব্দে দৌলতাবাদে সুলতানা চাঁদ বিবিকে পরাজিত করে দাক্ষিণাত্য দখল করে এবং তার শেষ যুদ্ধ ছিল আশিরগড় আশিরগড় দুশ জয়, বা দুশ না, এটা দুর্গ হবে। হ্যাঁ, দুর্গ জয় 1601 খ্রিস্টাব্দে। 1605 খ্রিস্টাব্দে আকবরের মৃত্যু হয়। তার সাম্রাজ্য অন্তর্ভুক্ত হয়েছিল কাশ্মীর, সিন্ধ, কান্দাহার পর্যন্ত, অর্থাৎ বৃহত্তরভাবে তিনি তার সাম্রাজ্যকে স্থাপন করতে সমর্থ হয়েছিলেন। তো আকবর আগ্রা দুর্গ, লাহোর দুর্গ, হ্যাঁ, এবং এলাহাবাদ দুর্গ নির্মাণ করেছিল। বেশ, এটা ইম্পর্টেন্ট লাইন। আকবর আগ্রা দুর্গ, লাহোর দুর্গ এবং এলাহাবাদ দুর্গ নির্মাণ করেছিলেন। তিনি দিল্লিতে হুমায়ুনের সমাধি নির্মাণ করেছিলেন। হুমায়ুনের সমাধিটা তিনিই নির্মাণ করেছিলেন। আকবরকেই মুঘল সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা হিসেবে বিবেচনা করা হয়ে থাকে এবং শ্রেষ্ঠ সম্রাট হিসেবেও তাকে অভিহিত করা হয়ে থাকে। এর মধ্যে দিয়ে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, যে আকবর কোন সালে প্রথম জিজিয়া কর শেষ করেন? 1564 সালে তিনি জিজিয়া করকে শেষ করেন। জিজিয়া কর হলো একটি মাথাপিছু বার্ষিক কর, যা ঐতিহাসিকভাবে অমুসলিম বিষয়ের উপর নিহত ছিল, অর্থাৎ অমুসলিমদের এই কর দিতে হতো, যাকে ধম্ম বলা হয়, যা নারী, শিশু, বৃদ্ধ, প্রতিবন্ধী, অসুস্থ, উন্মাদ, সন্ন্যাসী, বনবাসী ইত্যাদিদের অব্যাহতি দেয়। অর্থাৎ এখানে ধম্ম দিক থেকে এই নারী, শিশু, বৃদ্ধ, প্রতিবন্ধী ও অসুস্থ, উন্মাদ, সন্ন্যাসীদেরকে অব্যাহতি দেওয়া হয়েছিল জিজিয়া কর থেকে। হিন্দুদের উপর জিজিয়া ধার্য করা হয়েছিল এই কারণে যে এটি শরীয়তে উল্লেখিত ছিল না। শরীয়তে উল্লেখিত না থাকার কারণে হিন্দুদের উপর জিজিয়া কর ধার্য করা হয়েছিল। সুলতান ফিরোজ শাহ তুগলক তার রাজ্য জুড়ে শরিয়া প্রতিষ্ঠা করেছিল। শরিয়া বলতে কোরআনের কেন্দ্র করে এক শরিয়া আইন কানুনকে প্রতিষ্ঠা করেছিল। তিনি ব্রাহ্মণদের উপর জিজিয়া আরোপ করেন এবং একে একটি পৃথক কর বানিয়ে দেন। আসলে সুলতান ফিরোজ শাহ তুগলকে এই শরিয়াকে কেন্দ্র করে ব্রাহ্মণদের উপর জিজিয়া কর চাপিয়ে দেন এবং একটা পৃথক আইন বানিয়ে দেন। এটি 1564 সালে তৃতীয় মুঘল সম্রাট আকবর, এই 1564 সালে এসে তৃতীয় সম্রাট আকবর তিনি সম্রাট আকবর এটিকে অবলুপ্ত করেন। ঠিক আছে, 1564 খ্রিস্টাব্দে সম্রাট আকবর জিজিয়া করকে বিলুপ্ত করে দেন। বাল্যকালে কে আকবরের অভিভাবক ছিল? আমরা জানি খুব কম বয়সে আকবর মুঘল সাম্রাজ্যের তোমার শাসক হয়েছিলেন। তখন তাদের পরিবারের অন্যতম একজন সদস্য হিসেবে বৈরাম খাঁর অভিভাবকত্বে তোমার মুঘল সাম্রাজ্য পরিচালনা হতো। 1556 খ্রিস্টাব্দে আকবর কালানৌর বা
এখন পাঞ্জাব নাম রয়েছে, রাজ্যের সিংহাসন আরোহণ করেছিলেন। ১৩ বছর বয়সে বৈরাম খাঁর অভিভাবকত্বে এই আকবর মুঘল সাম্রাজ্যের শাসন কার্য পরিচালনা করেছিলেন। তো তিনি মুঘল শাসক হুমায়ুনের সেনাবাহিনীর প্রধান ছিলেন। তাহলে বৈরাম খান হলো হুমায়ুনের সেনাবাহিনীর প্রধান। তো হুমায়ুন বৈরাম খাঁকে খান-ই-খানা উপাধি দিয়েছিলেন। হুমায়ুন বৈরাম খাঁকে খান-ই-খানা উপাধি দিয়েছিলেন। পানিপথের দ্বিতীয় যুদ্ধে বৈরাম খাঁ মুঘল সেনাবাহিনীর নেতৃত্ব দিয়েছিলেন। আকবর পুঁথিগত আমরা আগেই জেনেছি আকবরের পড়াশোনা ছিল না, পুঁথিগত শিক্ষায় তার কোনো ধরনের আগ্রহ ছিল না, কিন্তু তিনি কৌতূহলী ছিলেন। সবসময় তিনি নতুন বিষয় জ্ঞান অর্জনের চেষ্টা চালাতেন, নতুন নতুন বিষয় শিখতে চাইতেন। তিনি সর্বদাই ধর্মের প্রতি নতুন নতুন নীতি বিষয়ে শিক্ষা দিতে আগ্রহী ছিলেন। তো ১৫৭৮ খ্রিস্টাব্দে তিনি ইবাদতখানা প্রতিষ্ঠা করেন। অনেক গুরুত্বপূর্ণ এটি লাইন, যে ১৫৭৮ খ্রিস্টাব্দে তিনি ইবাদতখানা প্রতিষ্ঠা করেছিলেন। এই ইবাদতখানা স্বধর্মের জ্ঞানী গুণীদের মধ্যে বিতর্ক সভার আয়োজন করা হতো। এই জ্ঞানের ভিত্তিতে আকবর ১৫৮২ খ্রিস্টাব্দে দ্বীন-ই-ইলাহি নামক নতুন ধর্মের প্রবর্তন করেছিলেন। তিনি পড়াশোনা পুঁথিগত বিদ্যা না জানলেও নতুন নতুন বিষয় শিখতে আগ্রহী ছিলেন। বিশেষ করে ধর্মীয় দিক থেকে নীতিশিক্ষা, নীতিজ্ঞান দিতে এবং নিতে ভালোবাসতেন। সেই দিক থেকে তিনি সর্বধর্মের জ্ঞানীগুণীদের জন্য একটা বিতর্ক সভার আয়োজন করতেন। তার সেই জায়গাটার নাম হলো ইবাদতখানা। তার ভিত্তিতে তিনি দ্বীন-ই-ইলাহি নামক একটি নতুন ধর্মে প্রবর্তন করেছেন ১৫৮২ খ্রিস্টাব্দে। হুমায়ুন দেশ ছেড়ে চলে যাবার পর ১৫৪২ খ্রিস্টাব্দে অমরকোটে আকবর জন্মগ্রহণ করেছিলেন। ১৫৫৬ খ্রিস্টাব্দে হুমায়ুনের আকস্মিক মৃত্যুর পরে তিনি বৈরাম খাঁকে কেন্দ্র করে কালানুর রাজ্যাভিষেক হয়েছিল। নিম্নলিখিতদের মধ্যে কে দ্বীন-ই-ইলাহির ধর্মের প্রবর্তক ছিলেন? তো আমরা একটু আগেই জেনেছি দ্বীন-ই-ইলাহি ধর্মের প্রবর্তক ছিলেন আকবর। দ্বীন-ই গুড, ভেরি গুড, আকবর ছিলেন। তো সম্রাট আকবর ইলাহাবাদ নামক শহরটি স্থাপন করেছিলেন এবং পরবর্তীকালে এলাহাবাদ নামে পরিচিত হয়েছে। তিনি নতুন ধর্মটিকে দ্বীন-ই-ইলাহি নামকরণ করেছেন এবং তিনি সেখানে মনসবদারি প্রথারও সূচনা করেছিলেন। আকবর পানিপথের দ্বিতীয় যুদ্ধে হিমুকে পরাজিত করেছিলেন। তিনি সুল-ই-কুলের নীতি মেনে চলতেন। একটু আগে হয়তো আমি দেখিয়েছি তোমাদের এই কোশ্চেনটাতে সুল-ই-কুল এই যে প্রথাটা তিনি মেনে চলতেন। আকবর জাহাঙ্গীর followed the idea of সুল-ই-কুল universe of peace as a principle of governance। তো ঠিক এরকম বলেছে যে তিনি সুল-ই-কুল নীতি মেনে চলতেন, অর্থাৎ বিশ্ব শান্তি তিনি মেনে চলার জন্য তিনি ইবাদতখানায় আলোচনা বিতর্ক করে দ্বীন-ই-ইলাহি নতুন ধর্ম প্রতিষ্ঠা করেছিলেন। তো এই হলো গুরুত্বপূর্ণ শ্রেষ্ঠ মুঘল সম্রাট আকবরের বিষয়গুলো, যেগুলো আমি এখানে তুলে ধরেছি। আশা করি এই সব বিষয়ের বাইরে প্রশ্ন সেভাবে না হওয়ার সম্ভাবনাই বেশি। পরের শাসক হলেন জাহাঙ্গীর। মুঘল সাম্রাজ্যের চতুর্থ সম্রাট জাহাঙ্গীর ১৬০৫ খ্রিস্টাব্দ থেকে ১৬২৭ খ্রিস্টাব্দ পর্যন্ত সাম্রাজ্য পরিচালনা করেছিলেন। তো তিনি আকবর পুত্র সেলিম নূর-উদ্দিন মুহাম্মদ জাহাঙ্গীর নাম ধারণ করে সিংহাসনে বসেছিলেন। তো মাদক ও নারীতে আসক্ত সম্রাট জাহাঙ্গীর শাসন আমলে মুঘল সাম্রাজ্যের ভিত কিছুটা একেবারেই দুর্বল হয়ে গিয়েছে, অর্থাৎ তিনি ছিলেন বেলেল্লাপনা কিছুটা। সেই দিক থেকে এই বৃহত্তর সাম্রাজ্যের শাসক হিসাবে দুর্বল ছিলেন, ভিত একেবারেই নড়বড়ে করে ফেলেছিলেন। ১৬১০ সালে সম্রাট জাহাঙ্গীর বাংলার রাজধানী বিহারের রাজমহল থেকে ঢাকায় স্থানান্তর করে ফেলেছিলেন, অর্থাৎ রাজধানীকে তিনি ঢাকায় নিয়ে চলে গিয়েছিলেন। তিনি সরকারি কাজে বাংলা ভাষার পাশাপাশি ফার্সি ভাষা প্রচলন করেছিলেন। সম্রাট জাহাঙ্গীর শেষমেশ ১৬২৭ খ্রিস্টাব্দে মারা গিয়েছিলেন। গুরুত্বপূর্ণ, তাহলে বাংলা ভাষার পাশাপাশি তিনি
ফার্সি ভাষাকেও সরকারি ভাষা হিসেবে প্রচলন করেছিলেন। তো তিনি অধিকাংশ সময় কাটাতেন লাহোরে, এই ঠিক একইভাবে এখানে কারটা আগে হবে লাহোরে, যেখানে তিনি দিলখুশা উদ্যান ও ভবন নির্মাণ করেছিলেন। সে তার উদ্যানটার নাম হলো দিলখুশা, যেমন বাবরের উদ্যানটার নাম ছিল আরাম আরামবাগ। তার স্মৃতিস্তম্ভ রয়েছে লাহোরের মতি মসজিদ। কিন্তু শীঘ্রই তার আচ্ছা, এটা লাইনটা সেভাবে তৈরি হয়নি। খসরু বিদ্রোহ ঘোষণা করে, এখানে কাটটা হবে, ঘোষণা করেন। তো তিনি পঞ্চম শিখ গুরু অর্জুন দেব সিংহকে হত্যা করেন, কারণ গুরু অর্জুন জাহাঙ্গীরের বিদ্রোহী পুত্র খসরুকে আশ্রয় দিয়েছিলেন। যখন এই যে খসরু বিদ্রোহ ঘোষণা করেছিল তার বিরুদ্ধে, তখন শিখ গুরু অর্জুন দেব সিংহ তাকে আশ্রয় দিয়েছিলেন। এর ফলে তিনি গুরু অর্জুন সিংহকে হত্যা করেছিলেন। রানা অমর সিংহ, যাকে মহারানা প্রতাপের পুত্র বলা হয়, ১৬১৫ খ্রিস্টাব্দে জাহাঙ্গীরের বশ্যতা স্বীকার করেন এবং তার পুত্র করণ সিংহকে মুঘল সাম্রাজ্যের মনসবদার পদে নিযুক্ত করেছিলেন। ১৬২২ খ্রিস্টাব্দে প্যারিস সম্রাট শাহ আব্বাস কান্দাহার দখল করেন এবং মুঘলদের হাতছাড়া হয়, এই প্যারিস হাতছাড়া হয়ে যায়। তো জাহাঙ্গীরের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা হলো তিনি শের আফগানির বিধবা স্ত্রী মেহেরুন্নিসাকে ১৬১১ খ্রিস্টাব্দে বিবাহ করেন এবং তার নাম দেন নূরজাহান। আফগানির বিধবা স্ত্রী উন্নিসাকে বিবাহ করে নাম দিয়েছিলেন নূরজাহান। জাহাঙ্গীর সিংহাসনের পিছনে প্রকৃত শক্তি ছিল তার, অর্থাৎ মেহেরুন্নিসা বা নূরজাহানের সহযোগিতায় তিনি আসলে সিংহাসনে টিকে ছিলেন। না হলে তিনি তো একজন বেলেল্লাপনা দুর্বল শাসক ছিলেন। তো তিনি ছিলেন মুঘল আমলের প্রথম সাম্রাজ্ঞী, যাকে নিজ গুণের জন্য পাতশাহ বেগম বলা হতো। যেহেতু নূরজাহানের একটা আত্মবিশ্বাস এবং সাম্রাজ্য পরিচালনার শক্তি ছিল, সেই দিক থেকে তিনি ছিলেন মুঘল সাম্রাজ্যের প্রথম সাম্রাজ্ঞী এবং তার গুণের জন্য তাকে পাতশাহ বেগম বলা হতো। নূরজাহান তার পিতা নাম মির্জা গিয়াস বেগ, ভ্রাতা আসফ খাঁ এবং যুবরাজ খুরমকে নিয়ে তিনি চক্র করেছিলেন। চক্র বলতে এখানে ষড়যন্ত্র করেছিলেন। তো যুবরাজ খুরমের সঙ্গে তার ভ্রাতুষ্পুত্রী মমতাজের বিবাহ দিয়েছিলেন। তিনি তার পিতা মির্জা গিয়াস বেগকে ৭,০০০ ও ভ্রাতা আসফকে ৬,০০০ মনসবদারের পদে নিযুক্ত করেছিলেন যখন তিনি সাম্রাজ্ঞী ছিলেন। জাহাঙ্গীরের সময় আগ্রাতে ইতিমাদ উল দৌলার স্মৃতিসৌধ নির্মাণ করা হয় এবং সেকেন্দার আকবরের সমাধি কাজ শেষ করে জাহাঙ্গীর। ঐতিহাসিক ক্যাপ্টেন হকিন্স ভারত ভ্রমণের সময় জাহাঙ্গীরের ৪০০ মনসবদার দেখে তাকে ইংলিশ খান বলেছিলেন, অর্থাৎ ৪০০ মনসবদার দেখে তাকে ইংলিশ খান বলে অভিহিত করেছিলেন। স্যার টমাস রো, একারটা আগে হবে, টমাস রো তার রাজত্বকালেই ভারতে এসেছিলেন। জাহাঙ্গীরের রাজত্বকালে স্যার টমাস রো এই ভারতবর্ষে এসেছিলেন। তার সময়কালে মুঘল আমলে স্বর্ণ, বলো। একজন ঐতিহাসিক পর্যটক বলা চলে, লেখক, সাহিত্যিক। তিনি ১৬১৫, হ্যাঁ, ইউরোপীয় মহাদেশ থেকে তিনি এসেছিলেন। আচ্ছা, চলো তাহলে তিনি পঞ্চম শিখ গুরুকে হত্যা করেছিলেন তার ছেলেকে দেওয়ার জন্য, তোমার আশ্রয় দেওয়ার জন্য। মেহেরুন্নিসা বা নূরজাহানকে পেয়েছি আমরা, তাকে বিয়ে করে নূরজাহান উপাধি দিয়েছিল স্যার টমাস রো। আমরা জানবো এখন স্যার টমাস রোকে। স্যার টমাস রো কোন মুঘল সম্রাটের দরবারে ইংল্যান্ডের রাজা প্রথম জেমসের সহকারী দূত হিসাবে এসেছিল? বোঝা যাচ্ছে ইংল্যান্ডের রাজা প্রথম জেমসের সহকারী দূত হিসেবে এসেছিলেন তিনি জাহাঙ্গীরের শাসনের সময়। স্যার টমাস রো ১৬১৫ সালে রাজা প্রথম জেমসের দূত হিসাবে সম্রাট জাহাঙ্গীরের দরবারে এসেছিলেন এবং তিনি আগ্রা, আহমেদাবাদ এবং ব্রোচে
ব্যবসার অনুমতি পেতে এবং কারখানা স্থাপন করতে সক্ষম হয়েছেন। অর্থাৎ জাহাঙ্গীরের সময় এসে তিনি আহমদাবাদ, আগ্রা, ব্রোচে জায়গাগুলোতে ব্যবসা করার অনুমতি পেয়েছিলেন, কারখানাও স্থাপন করেছিলেন। কোন মুঘল সম্রাট তামাক ব্যবহার নিষিদ্ধ করেছিল? দেখো, সে যতই ভেলেল্লাপনা হোক না কেন, কিন্তু তিনি আবার তামাক ব্যবহার নিষিদ্ধ করেছিলেন। তিনি হলেন মুঘল সম্রাট জাহাঙ্গীর। তো সম্রাট আকবরের রাজত্ব, হ্যাঁ, প্রথমের দিকে একেবারেই বেলেল্লাপনা ছিল। শেষের দিকে বিধবা স্ত্রী ওই মেহেরুন্নিসা নূরজাহানকে বিয়ে করার পর থেকে তিনি আবার মূল স্রোতে ফিরে এসেছিলেন। ওকে। তো তিনি পরবর্তীকালে তামাক নিষিদ্ধ করে দিয়েছিলেন। অর্থাৎ ভোগ করার পরে তিনি বুঝতে পেরেছিলেন তো যে এটার কি পরিণতি হতে পারে। তো সম্রাট আকবরের রাজত্বকালে ষোড়শ শতাব্দীর শেষ দিকে পর্তুগিজরা তামাকের প্রচলন করেছিল। সেই তামাক সেবন এতটাই জনপ্রিয় হয়েছিল যে এটি নিষিদ্ধ করার জন্য জাহাঙ্গীরকে ১৬১৭ সালে একটি ডিক্রিও পাশ করতে হয়েছিল। এখনকার মতো যেরকম জনপ্রিয় লাভ করেছিল, তখনও ওদের দেখা যায় যে তামাকের প্রচলন ছিল এবং জনপ্রিয় হয়েছিল বেশ। তাহলে পরবর্তী একজন উল্লেখযোগ্য সম্রাট শাহজাহান, ১৬২৮ থেকে ১৬৫৮ খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি তার শাসন পরিচালনা করেছিলেন। সম্রাট জাহাঙ্গীরের পুত্র শাহজাহান ১৬২৮ সালে মুঘল সাম্রাজ্যের পঞ্চম সম্রাট হিসাবে তিনি সিংহাসনে আরোহণ করেছিলেন। তো সম্রাট শাহজাহান মুঘল বলা চলে এর শাসনকালে একটা স্বর্ণযুগ তৈরি হয়ে গিয়েছে। সাহিত্য, সংস্কৃতি, শিল্প, সাম্রাজ্য বিস্তারের দিক থেকে অভূতপূর্ব একটা সাফল্য লাভ করেছিল। তো সেই জন্য সম্রাট শাহজাহানের আমলকে স্বর্ণযুগ বলা হয়ে থাকে। শিল্প সংস্কৃতির বিকাশে অনেকটাই তিনি পৃষ্ঠপোষকতা করেছিলেন। তো তিনি ছিলেন একজন দক্ষ শাসক। তিনি মুঘল সাম্রাজ্যের রাজধানী আগ্রা থেকে দিল্লিতে স্থানান্তর করেন। এই দাড়িটা হবে না। তার রাজত্বের প্রথম দিকে তিনি বুন্দেলখণ্ডের রাজা জুব্বর সিংকে যখন বিদ্রোহ ঘোষণা করেছিল, তাকে তিনি বশ্যতা স্বীকার করতে বাধ্য করেছিলেন, বিদ্রোহ দমন করিয়ে দিয়েছিলেন। শাহজাহান তার সাম্রাজ্য বিস্তারে সফল, মানে পুরোপুরি সফল হয়েছিলেন। যেখানে বিস্তার করতে চেয়েছিলেন সেটাই তিনি বশ্যতা স্বীকার করিয়ে নিয়েছিলেন। যেমন আহমেদনগর ও বিজয়পুর তার সাম্রাজ্যে বশ্যতা স্বীকার করে। ১৬৩৬ খ্রিস্টাব্দে গোলকুন্ডা মুঘলদের বশ্যতা স্বীকার করে। তিনি উত্তর পূর্বে রানা প্রতাপ সিংহের বিরুদ্ধে অভিযান চালিয়ে শ্রীহট্ট জেলা পর্যন্ত নিজের সাম্রাজ্য বিস্তার করেছিলেন। তার পুত্র ঔরঙ্গজেবকে দাক্ষিণাত্যের সুবেদার বানিয়ে দিয়েছিলেন। তার আমলে দিল্লি নগরীর নামকরণ শাহনাজাবাদ হয়, অর্থাৎ দিল্লির নামকরণ জাহানাবাদ, জাহানবাদ বলা হয়। নামকরণ তিনি করেছিলেন। আগ্রার নামকরণ করেছিলেন আকবরাবাদ। মুঘল সম্রাট শাহজাহান শাহজাহানাবাদের অভ্যন্তরে সুপ্রসিদ্ধ দুর্গগুলো নির্মাণ করেছিলেন। যমুনা নদীর তীরে পূর্বে ৪টি বড় দরজা, ২টি দরজা, এছাড়াও আরও ২টি দরজা, ২টি বুরুজ সহ নির্মিত এই যে দুর্গগুলো ছিল, যেমন কিলা-ই-মুবারক, যা লালকেল্লা নামে পরিচিত। লালকেল্লার প্রকৃত নাম কিন্তু কিলা-ই-মুবারক। এটাও তিনি স্থাপন করেছিলেন। ১৮৫৭ খ্রিস্টাব্দ পর্যন্ত এই সব কিছুই ছিল মুঘলদের একটা স্থাপত্য ভাস্কর্য, এবং ১৮৫৭ খ্রিস্টাব্দ পর্যন্ত মুঘলদের রাজধানী দিল্লিতেই ছিল। তো তার রাজত্বকালকে স্বর্ণযুগ বলা হয়। বললাম একটু আগে যে স্বর্ণযুগ বলা হয় এই কারণে যে তিনি শিল্প সংস্কৃতির বিকাশে একদম উৎসাহী পৃষ্ঠপোষক ছিলেন। এর ফলে অনেকটাই স্থাপত্য ভাস্কর্য শিল্পে উন্নতি লাভ করেছিল। তো তাজমহল একটা গুরুত্বপূর্ণ বিষয় শাহজাহানের রাজত্বকালের। তো তাজমহল আগ্রার নিকটে ভালোবাসার স্মৃতিসৌধ একটা। শাহজাহান তার প্রিয় পত্নী আরজুমান্ত বানু বেগমকে, এটা হবে না, বেগমকে মানে বেগমের স্মৃতির জন্যই সেটি স্থাপন করেছিলেন। তার নাম দেওয়া হয়েছিল মমতাজ। তার স্মৃতিসৌধ হিসেবেই সেটি নির্মাণ করেছিলেন।
১৬৩১ খ্রিস্টাব্দে মমতাজ তার চতুর্থ পুত্রের জন্মের সময় মারা যায়। এই সৌধ তৈরি করতে সময় লেগেছিল ২২ বছর। ২২ বছর, ২২,০০০ মিস্ত্রি প্রতিদিন কাজ করে। ২২ বছর ধরে এই সৌধ নির্মাণ করেছে। মনে রাখার বিষয় যে ২২,০০০ মিস্ত্রি ২২ বছর ধরে কাজ করেছিল। যার মূল কারিগরি বা নকশা তৈরি প্রধান দায়িত্ব ছিল ঈশা খাঁর হাতে। সাদা মার্বেল পাথরের তৈরি দেওয়ালে কোরআনের বাণী লিখেছিল আমানত খাঁ মির্জা। সাদা মার্বেলে তৈরি এই তোমার তাজমহলটি, সেখানে কোরআনের বাণীগুলো লিখেছিল আমানত খাঁ মির্জা। তো মীর আব্দুল করিম এবং মুকরিমল খাঁ তাজমহলের আর্থিক দিকটা দেখভাল করেছিল। এটি ছিল মুঘল আমলের সর্বশ্রেষ্ঠ একটা স্থাপত্য নিদর্শন। এই দাঁড়িতে হবে না, হ্যাঁ, আমলের সর্বশ্রেষ্ঠ স্থাপত্য নিদর্শন। রবীন্দ্রনাথ ঠাকুরও কিছু এই তাজমহল সম্পর্কে কিছু বলেছিলেন যে টিয়ার ড্রপ অন দ্য চেক অফ ইটার্নিটি, অর্থাৎ একেবারে ভিতরের অন্তরের হৃদয়ের অশ্রুজল বলা যায়। তো শাহজাহান শ্বেত পাথরের মতি মসজিদ তৈরি করেছিলেন। তাজমহলের পাশাপাশি শ্বেত পাথর দিয়ে মতি মসজিদে, এ কার্ডটা আগে হবে, মতি মসজিদ তৈরি করেছিলেন। এছাড়া তিনি ময়ূর সিংহাসন তৈরি করেন। স্বর্ণ দ্বারা সেই ময়ূর সিংহাসন তৈরি করেছিলেন। তার জীবনের শেষ খুব দুঃখের মধ্যে দিয়ে অতিবাহিত হয়েছিল। দেখো তার জীবন আবার শেষটা খুবই দুঃখের মধ্যে কেটেছিল। তার ৪ পুত্র দারা, সুজা, ঔরঙ্গজেব, মুরাদ, হ্যাঁ, এর বিদ্রোহের কারণে নানাভাবে বিপর্যস্ত হতে হয়েছে, এমনকি কারারুদ্ধ হতে হয়েছে তাকে। তোমার তাকে কেন্দ্র করে শাহজাহান নাটকও লেখা হয়েছে। বেশ, যে বিষয়গুলো সাধারণত একটু বেশি আসে, ওই কয়েকটা বিষয়কে এখানে আমি তুলে ধরেছি। তার স্বর্ণযুগ কেন বলা হয়ে থাকে, তো তিনি রাস্তা, খাল, জনকল্যাণমূলক কাজে যুক্ত ছিলেন। ব্যবসা বাণিজ্যতেও পরবর্তীকালে গুরুত্ব দিয়েছিলেন। তার রাজধানী আগ্রা থেকে একেবারে দিল্লিতে স্থায়ীভাবে স্থাপন করেছিলেন। শাহনাজাবাদ দিল্লির নামকরণ করেছিলেন। তিনি জামা মসজিদ, মতি মসজিদ নির্মাণ করেছিলেন। স্বর্ণ খচিত ময়ূর সিংহাসন নির্মাণ করেছিলেন এবং ১৬৫৮ সালে তাকে কারারুদ্ধ করা হয়। ঔরঙ্গজেবকে তার নিজের ক্ষমতার লোভে সিংহাসনে বসার জন্য শাহজাহানকে কারারুদ্ধ করেছিলেন। বেশ, ঔরঙ্গজেব মনে করা হয় একজন সবচেয়ে বিদ্রোহী, ক্ষমতালোভী শাসক মুঘল সাম্রাজ্যের। আবার বলা হয় তার এই ক্ষমতালোভীর কারণে মুঘল সাম্রাজ্যের পতনও তিনি ডেকে এনেছেন। মুঘল সাম্রাজ্যের পতনের মূল কাণ্ডারি বলা চলে ঔরঙ্গজেবকে। তিনি শাসন করেছিলেন ১৬৫৮ থেকে ১৭০৭ খ্রিস্টাব্দ পর্যন্ত। তো সম্রাট ঔরঙ্গজেব শাসনকালে ভারতবর্ষের এই মুঘল সাম্রাজ্য যেমন শক্তিশালী হয়েছিল, যেমন শক্তিশালী হয়ে চরম শিখরে পৌঁছেছিল, তেমনি তার শাসনের শেষের দিক থেকে মুঘল সাম্রাজ্য ভেঙে যাওয়ারও সূত্রপাত হয়েছিল। প্রায় ৪৯ বছর তিনি শাসন করেছিলেন। এই ৪৯ বছরের শাসনকালে তার শাসনকালে আবার জিজিয়া কর প্রথা চালু হয়। সহজ সরল জীবনযাপন এবং যেরকম শরীয়তি আইনকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছিল। বলো। হ্যাঁ, এবং কূটকৌশলী ছিল খুব, মানে কূটনৈতিক বুদ্ধির মানুষ ছিল। যতজন আর ছিল মুঘল সাম্রাজ্যের, এই যে ২ শতক ধরে মুঘল সাম্রাজ্যের শাসকরা নানাভাবে শাসন করে গেছে, তাদের মধ্যে সবচেয়ে কূটকৌশলী এবং মানে বিচক্ষণ শাসক ছিল ঔরঙ্গজেব। তিনি আবার ক্ষমতালোভী ছিল। ক্ষমতার বাইরে সেভাবে আর কোনো ধরনের সম্পর্ক হোক বা আবেগ হোক, কোনো কিছুকেই গুরুত্ব দিতেন না। হ্যাঁ, ওই তো বললাম যে বিচক্ষণতা ছিল। হ্যাঁ, মানে বেশ, তিনি একেবারে শেষে নিজেকে জিন্দা পীর বলে তিনি অভিহিত করেছিলেন, আমরা পাবো একটু পরে। তো দেখা যায় তিনি শাহজাহানের ৪ পুত্র দারা শিখো তোমরা, বাংলায় নাটক একটা মনে হয়েছিল শাহজাহান
লেখকের নাম, লেখকের নাম ঠিক বলতে পারছি না। এই সময় মনে পড়ছে না। ওই নাটকেও যদি দেখো, শাহজাহান, দ্বিজেন্দ্রলাল, হ্যাঁ হয়তো, আমি ঠিকই, দ্বিজেন্দ্রলাল রায়ের যে শাহজাহান নাটকটি রয়েছে, তো সেখানে খুব সুন্দরভাবে দেখানো হয়েছে। আচ্ছা, আচ্ছা। সেখানে খুব সুন্দরভাবে দেখা যায় শাহজাহানের সেই পরিণতিটা। সেখানে শাহজাহানকে যখন আম কারারুদ্ধ করছে, আ কোনোভাবে কোনো ধরনের আবেগকে তিনি প্রাধান্য দেননি ঔরঙ্গজেব। তার যে পিতা হয়, সেই পিতার জন্য যে কিছুটা অনুভূতি কাজ করে, সেই অনুভূতিটুকু তার ভিতরে হয়তোবা জাগে নাই। মানে এতটাই সেখানে তার ক্ষমতালোভী একটা মানসিকতা ছিল। তো শাহজাহানের ৪ পুত্র দারা শিকো, শাহ সুজা, ঔরঙ্গজেব, মুরাদ, এদেরকে তো আলাদা আলাদাভাবে এই যে শাসনের জন্য, দেখভালের জন্য পাঠিয়েছিল। তো এদের মধ্যে ঔরঙ্গজেব খুব সুকৌশলে নিজেকে প্রতিষ্ঠা করতে চেয়েছিল। তো এমতো অবস্থায় শাহজাহান যখন অসুস্থ হয়ে পড়েন, বানান বলেছে, তো তার পুত্রদের সেই প্রদেশের দায়িত্ব দেওয়ার সঙ্গে সঙ্গে ঔরঙ্গজেবকে দাক্ষিণাত্যের দায়িত্ব দেওয়া হয়। কিন্তু শুধু সে দাক্ষিণাত্যেই গণ্ডিবদ্ধ হয়ে থাকতে চায় না। তো তা আলাদা যাদের তিনি দিল্লির শাসন হিসাবে প্রতিষ্ঠা পেতে চান। কিন্তু আবার শাহজাহান দারাকে উত্তরাধিকার সূত্রে গ্রহণ করতে চান। এই কারণে তিনি সবচেয়ে বেশি উগ্র হয়ে ওঠেন। তো ঔরঙ্গজেব দারা শিকোকে ধর্মাট, শামুগড় ও দেওয়াইয়ের যুদ্ধে পরাজিত করেছিলেন এবং আততায়ী তারা নিহত করেন। হুম? তো সে সুকৌশলে তাদেরকে হত্যা করেছিলেন। তো ঔরঙ্গজেব ১৬৫৯ খ্রিস্টাব্দে জানুয়ারি মাসে খাজোয়ার যুদ্ধে সুজাকে পরাস্ত করেছিলেন। নিজের ভাইকে তিনি পরাস্ত করে নিহত করে ফেলেছিলেন সুকৌশলে। ১৬৯০ খ্রিস্টাব্দে ঔরঙ্গজেব সাম্রাজ্য পশ্চিম কাবুল থেকে পূর্বে চট্টগ্রাম ও উত্তরে কাশ্মীর থেকে দক্ষিণে কাবেরী নদী পর্যন্ত বিস্তৃত ছিল, বিস্তার করিয়েছিলেন। তো ঔরঙ্গজেবের নির্দেশে বাংলার শাসক মিহামুল্লাহ ১৬৬১ খ্রিস্টাব্দে কুচবিহার দখল করেছিলেন। হ্যাঁ, এবং স্থানটির নাম রাখেন আলমগীরনগর। দেখো, আলমগীরনগর কুচবিহারকে বলা হয়ে থাকে। তো ১৬৬৩ খ্রিস্টাব্দে অহোম রাজা, বর্তমানে যেটা আসাম বলে উল্লেখিত হয়েছে, এই অহোম রাজা জয়ধ্বজ মুঘলদের বশ্যতা স্বীকার করে সন্ধি স্থাপন করেছিলেন। শায়েস্তা খাঁ আরাকান রাজকে পরাজিত করে চট্টগ্রাম এবং মগ পর্তুগিজ জলদস্যুদের পরাজিত করে সন্দ্বীপ দখল করেন। ঔরঙ্গজেব উত্তর পশ্চিম সীমান্তে অগ্রসর নীতি অবলম্বন করেছেন, যাতে উত্তর পশ্চিম সীমান্তেও তার সাম্রাজ্য বিস্তার করতে পারেন। মীর জামুল্লাহ পরবর্তীকালে বাংলার গভর্নর নিযুক্ত হন। ঔরঙ্গজেবের মাতুল শায়েস্তা খাঁ তিনি পর্তুগিজদের দমন করে সন্দ্বীপ এবং আরাকান রাজকে পরাস্ত করে চট্টগ্রাম দখল করেন, অর্থাৎ বাংলাকে পুরোপুরিভাবে দখল করে নিয়েছিলেন। ঔরঙ্গজেব খাঁটি ইসলামী আচরণবিধি সর্বসাধারণের কাছে প্রচারের জন্য রচনা করেন ফতোয়া-ই আলমগীরি, অর্থাৎ তিনি খাঁটি ইসলামী ও অর্থাৎ শরীয়তি আইনকে তার সাম্রাজ্যে প্রচার করতে চেয়েছিলেন, প্রয়োগ করতে চেয়েছিলেন। তার জন্য তিনি তৈরি করেছিলেন ফতোয়া-ই আলমগীরি। এই নিয়মকানুনগুলো কঠোরভাবে চালাতে গিয়েই আসলে তিনি অনেকটা উগ্র হয়ে উঠেছিলেন। তিনি অনেকটা সাধারণ প্রজাদের কাছে এক মানে কি বলবো, কি শাসক বলা যায় এটাকে? একজন কি বলা যায়, যিনি একেবারে জোর করে চাপিয়ে দিতেন, তাকে কি ধরনের শাসক স্বৈরাচারী শাসকে পরিণত হয়েছেন। বেশ। তো ঔরঙ্গজেবের রাজনৈতিক ব্যাপারে উলেমা নির্ভরতার বিরুদ্ধে প্রতিবাদী জানিয়েছিলেন দুজন মুসলিম অভিযাত্রা, মোহাম্মদ খাঁ এবং মির্জা লরা। আসলে উলেমাদেরকে কেন্দ্র করে তিনি আচরণবিধি তৈরি করতেন। তো জয়সিংহ, রামসিংহ, যশবন্ত সিংহ প্রভৃতি বিখ্যাত রাজপুত সেনাপতিরা ঔরঙ্গজেবের অধীনে কাজ করেছিল এবং উচ্চ পদে তারা ছিল। ঔরঙ্গজেব শিখদের নবম গুরু তেগ বাহাদুরকে হত্যা করেছিলেন। নবম গুরু তেগ বাহাদুরকে হত্যা করেছিলেন। তার বিখ্যাত উক্তি হলো শির দিয়া সার না দিয়া, শির দিয়া না সার দিয়া। এটার অর্থ বের করবে তো আমি অনেক খোঁজাখুঁজি করেছি, কোথাও পেলাম না। যে শির দিয়া সার না দিয়া, এই উক্তিটার মানে কি হতে পারে, অর্থ কি হতে পারে? ওকে, চেষ্টা করবে তো।
এটা তো আনুমানিক আইডিয়া করা যাচ্ছে সিরদিয়া, সারনাদিয়া। হ্যাঁ, কিন্তু অ্যাকুরেট ভাবে একটা তথ্য অনুসারে পেলে ভালো হয়। সিরদিয়া, সারনাদিয়া। ওকে? বেশ, চলো। ঔরঙ্গজেব প্রধানত মারওয়ার বা মারওয়ার ও মেবার এই দুই রাজপুত রাজ্যের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হয়েছিলেন। অনেক সময় ধরে এই দুই জায়গাকে মানে রাজপুতদের সঙ্গে যুদ্ধে লিপ্ত ছিলেন। ঔরঙ্গজেব প্রায় দীর্ঘ ৩০ বছর ধরে ওদের সঙ্গে যুদ্ধে লিপ্ত ছিলেন। সহজে তারা বশ্যতা স্বীকার করে নাই। তো রাঠোর বীর দুর্গাদাস ছিলেন মারওয়াড়ের রাজা যশবন্ত সিংহের অনুচর। তিনি মুঘল রাজবংশের সর্বশেষ কার্যকর শাসক হিসেবে বিবেচিত হন এবং দীর্ঘ ৪৯ বছর ধরে রাজত্ব করেছিলেন। তার রাজত্বকাল প্রায় সমগ্র ভারতীয় উপমহাদেশ শাসন করেছিলেন, অর্থাৎ মুঘল সাম্রাজ্যের একদম চরম বিস্তৃতি লাভ করেছিল তোমার ঔরঙ্গজেবেরই সময়ে। তো বেশ, এই সব কিছু আলোচনা হয়েছে। তিনি ১৭০৭ খ্রিস্টাব্দে মারা যান এবং খুলদাবাদ বা দৌলতাবাদে তাকে সমাধিস্থ করা হয়। প্রশ্ন একটা সাজানো হয়েছে যে ঔরঙ্গজেব কার পুত্র ছিলেন? খুব সহজ, শাহজাহানের পুত্র ছিল। তাকে বন্দী করে তিনি শাসন ক্ষমতা গ্রহণ করেছিলেন। তো তিনি ছিলেন শাহজাহানের পুত্র। ঔরঙ্গজেবের আসল নাম ছিল মুহিউদ্দিন। মুহিউদ্দিন ভেঙে ভেঙে করা হয়েছে মোহাম্মদ। তো তিনি আলমগীর উপাধি গ্রহণ করেছিলেন। আলমগীর শব্দটির অর্থ হলো বিশ্বের বিজয়ী, অর্থাৎ বিশ্ব বিজয়ী। হ্যাঁ, তিনি ছিলেন ষষ্ঠ মুঘল সম্রাট। তিনি প্রায় সমগ্র ভারতীয় উপমহাদেশকে জয় করে ফেলেছিলেন। তিনি একজন দক্ষ সামরিক নেতাও ছিলেন, যার প্রশংসার বিষয়ে দাঁড়িয়েছিল যে তিনি সেই দক্ষ সামরিকতার জন্য, বিচক্ষণতার জন্য, একটু আগে যেমন কূটকৌশলী বুদ্ধির জন্য তিনি পুরো সামগ্রী ভারতীয় উপমহাদেশকে প্রায় জয় করতে সমর্থ হয়েছিলেন এবং তিনি মুঘল সম্রাটদের মধ্যে একটা বিতর্কিত শাসক হিসেবে পরিচিতি লাভ করেছিলেন। তো তিনি ঔরঙ্গজেবকে জিন্দা পীর বলা হতো। জিন্দা পীর বলা হতো এই কারণে যে তিনি আলমগীর হিসাবে নিজেকে ভূষিত করেন। ওই সময় তিনি জিন্দা পীর হিসাবে নিজেকে ভূষিত করেছিলেন। জিন্দা পীর বলতে তিনি সর্বশ্রেষ্ঠ হিসাবে নিজেকে চিহ্নিত করেছিলেন। তো ঔরঙ্গজেবের আমলে মুঘল এলাকা সবচেয়ে বড় ছিল। হ্যাঁ, জীবন্ত, বলো তো আরেকবার, শব্দটা মনে আসছে না। জীবন্ত সাধু মানে একেবারেই শ্রেষ্ঠ হিসেবে তিনি নিজেকে বিবেচনা করেছিলেন। তিনি নিষিদ্ধ করেছিলেন কি কি? গুরুত্বপূর্ণ এটা। তিনি নিষিদ্ধ করেছিলেন তার দরবারে গান বাজনা, কারণ তিনি আলেম উলেমাদের সহযোগিতায় শরিয়া আইন প্রচার এবং প্রয়োগেই সবচেয়ে বেশি গুরুত্ব দিতেন। তো তার জন্য দরবারে গান বাজনা নিষিদ্ধ ছিল। সতীদাহ প্রথা বা ঝাড়খা দর্শন এগুলো বন্ধ ছিল। কালমা কলমা লেখা কলমা লেখা যে মুদ্রা কতগুলো দলিলের মতো করা হয় সেগুলো বন্ধ করা হয়েছে। হ্যাঁ, জ্যোতিষশাস্ত্র, হস্তরেখা কালকে রয়েছে ঠিক, সেগুলো বন্ধ করে দিয়েছে। তুলাদান প্রথাও বন্ধ করে দিয়েছিলেন তিনি। বেশ, স্মৃতিস্তম্ভ করেছিলেন বিবি কা মাকাবারা, এটা ঔরঙ্গাবাদে রয়েছে। মতি মসজিদ দিল্লিতে রয়েছে। বাদশাহী মসজিদ এটা লাহোরে রয়েছে। বেশ, মুঘল সাম্রাজ্যের সময় জিজিয়া কর কাদের উপর নিরূপণ করা হতো? এটা আমরা একটু আগেই জেনেছি। অমুসলিম নাগরিকদের উপর এই করটি প্রয়োগ করা হতো। বেশ, এই যে কয়েকজন আমরা তোমার শাসকগণের আলোচনা করলাম, আশা করি পিটি পরীক্ষায় এই কয়েকটা সম্রাটের মধ্যে থেকেই প্রশ্ন আসার চান্স আছে। আর দু একজন যারা আছে এগুলো প্রায় অপ্রাসন। জিজিয়া কর অমুসলিম নাগরিকদের জন্যই ব্যবহার করা হয়েছে। যদি এ ধরনের তোমার অপশন থাকে তাহলে উত্তর হবে অমুসলিম নাগরিকদের জন্যই ব্যবহার করা হয়ে মানে সেটা প্রয়োগ করা হয়েছে। তো মুঘল সাম্রাজ্যের সময় জিজিয়া কর এই অঞ্চলে অমুসলিম নাগরিকদের জন্যই ব্যবহার মানে প্রয়োগ করা হয়েছিল, চালু করা হয়েছিল।
ভারতে কুতুবউদ্দিন আইবক প্রথমবারের মতো জিজিয়া কর চাপিয়েছিল। ওকে, তো ষোড়শ শতাব্দীতে মুঘল শাসক আকবর জিজিয়া কর বাতিল করেছিল, কিন্তু সপ্তদশ শতাব্দীতে মুঘল শাসক ঔরঙ্গজেব আবার জিজিয়া করকে চালু করেছিল। কারণ ঔরঙ্গজেবকে আমরা দেখেছি ওই যে শরিয়া আইনকে চালু করতে লাগবে, সেই অনুসারে তারা আবার পুনরায় অমুসলিম বা তোমার হিন্দু সম্প্রদায়ের এক কথায় মুসলিমদের বাইরে অন্য সম্প্রদায়ের মানুষদের উপর এই করটি চালু করা হয়েছিল এক্সট্রা হিসাবে। আচ্ছা, একটা প্রশ্ন, যে মুঘল সাম্রাজ্যের শেষ শাসক কাকে বলা হতো? শেষ শাসক কে ছিল? কেউ বলতে পারবে? হ্যাঁ, আসলে ঔরঙ্গজেব হবে না, কারণ ঔরঙ্গজেবের শাসনের, তার মৃত্যুর পর থেকে মুঘল সাম্রাজ্য প্রায় পতনের দিকে শুরু হয়েছে, কিন্তু শেষ সে নয়। শেষ বলা হয় বাহাদুর শাহ, তাকে শেষ সম্রাট হিসাবে মানে চিহ্নিত করা হতো। সরি, বাহাদুর শাহ নয়, দ্বিতীয় বাহাদুর শাহ। কেউ বলো তো, গেস করো তো। দ্বিতীয় শাহ আলমকে বলা হচ্ছে। পলাশী যুদ্ধের সময় তিনি দ্বিতীয় আলমগীর মুঘল সম্রাট। প্রথম শাহ আলম না, বাহাদুর শাহী হবে শেষ সম্রাট। দ্বিতীয় বাহাদুর শাহ হবে, ঠিকই। আমিও একটু কনফিউশন হয়েছি। তো দেখো, একটা প্রশ্ন সাজানো হয়েছে, পলাশীর যুদ্ধের সময় মুঘল সম্রাট কে ছিলেন? এই পলাশীর যুদ্ধের পর থেকে একেবারেই সে সাম্রাজ্য ভেঙে যায় এবং ইংরেজদের হাতে চলে যায় সম্পূর্ণ কর্তৃত্ব। তো পলাশীর যুদ্ধের সময় দ্বিতীয় আলমগীর মুঘল সম্রাট ছিল, এবং দ্বিতীয় আলমগীর 1774 থেকে 29শে নভেম্বর 1779 পর্যন্ত ভারতের মুঘল সম্রাট ছিলেন। তিনি ছিলেন জাহানদার শাহের ছেলে। বাকিগুলো আলোচনা করলাম না, এগুলো পিডিএফে দেওয়া আছে। তো পলাশীর যুদ্ধে তৎকালীন বাংলার নবাব সিরাজউদ্দৌলা এবং রবার্ট ক্লাইভের নেতৃত্বে ইস্ট ইন্ডিয়া কোম্পানির বাহিনীর মধ্যে যে যুদ্ধ সংঘটিত হয়েছিল, তো ইস্ট ইন্ডিয়া কোম্পানির আধিকারিকদের সুবিধার মধ্যে অনিয়ন্ত্রিত যে সুযোগ সুবিধাগুলো ছিল, বাংলার নবাব সিরাজউদ্দৌলা সেগুলো মেনে নিতে পারেনি। না পারার ফলে যুদ্ধ সংঘটিত হয়েছিল, অর্থাৎ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে নবাব সিরাজউদ্দৌলার একটা যুদ্ধ সংঘটিত হয়, যেটা পরবর্তীকালে পলাশীর যুদ্ধ হিসাবে পরিচিত হয়। তো তার মধ্যে দিয়ে আবার বাংলায় নবাবী আমল পতন হয়, এবং দিল্লিতে মুঘল সাম্রাজ্যেরও পতন শুরু হয়, পতন হয়ে যায়। তো সিরাজউদ্দৌলা এখানে শুধু একটু বাংলার নবাব হিসেবে তাকে তার কয়েকটা বিশেষ বৈশিষ্ট্য তুলে ধরেছি, যে সিরাজউদ্দৌলা ছিলেন বাংলার শেষ স্বাধীন নবাব, যিনি আলীবর্দী খাঁর সিংহাসনে বসেন। তার শাসনকালে সমাপ্তি, ভারতের স্বাধীন শাসনের সমাপ্তি হয়, অর্থাৎ নবাব সিরাজউদ্দৌলার সঙ্গে সঙ্গে ভারতের স্বাধীন শাসন ব্যবস্থারও পতন হয়ে যায়। পরবর্তী 200 বছর কোম্পানির হাতে শাসন ক্ষমতা স্থির হয়ে যায়। তো তার রাজত্বের শেষের দিকে বাংলায় এবং পরবর্তীকালে প্রায় পুরো ভারতীয় উপমহাদেশটি ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতে চলে যায়, এবং ইংল্যান্ড থেকে ভারতকে শাসন করা শুরু হয়। এরপর মীর কাসিম সেই নবাবী আমলেরই একজন বিশিষ্ট ব্যক্তি। তিনি ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সহায়তায় নবাবের পদে অধিষ্ঠিত হয়েছিলেন। পরবর্তীকালে শ্বশুর মীর জাফরের স্থলাভিষিক্ত হয়েছিলেন, এবং মীর জাফর পলাশী যুদ্ধে ব্রিটিশদের সহযোগিতা করেছিলেন। ইস্ট ইন্ডিয়া কোম্পানির সমর্থনে তিনি পরবর্তীকালে নবাবও হয়েছিলেন। ওকে, তো এই পর্যন্তই আমি বিশেষ বিশেষ বিষয়গুলোকে আলোচনা করলাম। বাকি কয়েকটাকে আমি কম বেশি করে লিখে রেখেছি, এখানে পয়েন্ট আউট করে করে দিয়েছি। এই যতগুলো পয়েন্ট আউট করেছি, শুধু তোমরা মুখস্থ না করে চোখ বুলিয়ে বুলিয়ে যাবে।